আজকে আমরা নিউটনের গতিসূত্র দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব। আগের দিন যেটা করেছিলাম প্রাথমিক ইন্ট্রোডাকশন পর্বে, যে নিউটনের তিনটে যে গতিসূত্র ছিল তাদের কিরকম ভাবে কাকে কি বলা হয়, সূত্রগুলো কি কি, কিভাবে কাজ করে, তো ওখানে মোটামুটি ইন্ট্রোডাকশন পর্ব ছিল। আজকে ফোর্স কত রকমের হয়, ফোর্সটা কিভাবে কাজ করে, নিউটনের গতিসূত্র কি, সবকিছু সম্বন্ধে আলোচনা করব। তো ফার্স্ট আমরা যেটা আজকে স্টার্টিং করছি, বলের প্রাথমিক ধারণা এবং প্রকৃতিতে যে বিভিন্ন ধরনের বা আমাদের সিলেবাসের মধ্যে থাকা যে বিভিন্ন ধরনের যে বল আছে সেই বল নিয়ে কিছু কথা। প্রথম দিনের লেকচার থেকে আমরা জানতে পেরেছি যে নিউটন যেটা করেছেন তিনটে সূত্রের মাধ্যমে, সেটা হচ্ছে বলের ধারণা দিয়েছে, দ্বিতীয় সূত্রের মাধ্যমে বলের গাণিতিক রূপ দিয়েছে, আর তৃতীয় সূত্রের মাধ্যমে বল কিভাবে কাজ করে সেই সম্বন্ধে একটা ধারণা দিচ্ছে। তাহলে আবার বলছি, প্রথম সূত্র বল কাকে বলে তাকে চিনিয়েছেন, দ্বিতীয় সূত্রতে বলের গাণিতিক রূপ, আর তৃতীয় সূত্রতে বল কিভাবে কাজ করে তার একটা ধারণা। তাহলে বল নিয়েই যেহেতু কথা, তাহলে বল কত রকমের হয়, কি কিভাবে কাজ করে, বল কাকে বলে সে সম্বন্ধে আমাদের জানা ফার্স্ট দরকার। তো ফার্স্ট হচ্ছে বল হচ্ছে কি, বস্তুর, নিউটনের সেকেন্ড ল থেকে বল মানে কি পেয়েছি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় বল। মোমেন্টামের যে চেঞ্জ, ভরবেগের যে পরিবর্তন, রেট অফ চেঞ্জকেই বলা হয় ফোর্স। তাহলে ফোর্স, ভরবেগের পরিবর্তন যদি হয়, যেমন ধরো এরকম বলি, যদি একটা অবজেক্ট আছে এখানে এম ভরের, শুরুতে তার গতিবেগ হচ্ছে কি ইউ, আমি তার মধ্যে ফোর্স দিয়েছি, দেওয়াতে ডিটি টাইম পর গিয়ে যখন আবার আমি অবজার্ভ করছি, তাহলে এম ভরের অবজেক্টটার ভিতরে দেখলাম ভেলোসিটি হয়ে গেছে ভি। তাহলে ভরবেগের পরিবর্তন কতটা যদি বলি, তাহলে ছিল কত এখানে ভরবেগ, শুরুতে এম ইউ, পরে গিয়ে কত হলো এম ভি। চেঞ্জ অফ ভরবেগ কত হলো, ডেল পি ইজ ইকাল টু এম ভি মাইনাস এম ইউ। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। কিন্তু নিউটনের সেকেন্ড লতে বলেছে ভরবেগের পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ, সেটাই ফোর্সের সাথে ইকুয়াল। তাহলে এফ ইজ ইকাল টু, বা এফ ভ্যারিজ আজও লেখা উচিত, ডিপি, ডিপি না বলে বলি ডেল পি বলি, ডেল পি বাই ডেল টি। এবার যদি ক্ষুদ্র সময়, টাইম যদি খুব ছোট হয়, তাহলে ক্ষুদ্র সময়ে ভরবেগের পরিবর্তন ক্ষুদ্রই হবে। তাহলে ডিটি টাইমে যখন টাইম ডেল টি যখন খুব ছোট, তখন তাকে বলা হয় কি ডিটি। ভরবেগের পরিবর্তনে যখন টেন্স টু জিরো, তখন তাকে কি বলা হয় ডিপি। এর এই ক্যালকুলাস রূপ হচ্ছে গিয়ে ডিপি বাই ডিটি। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের মূল সমীকরণ। আর একদম যদি বেসিকে আসি, তাহলে এফ ইজিক্যাল টু কি লিখবো, এম ভি মাইনাস এম ইউ বাই টি। হলো এম ভি মাইনাস এম ইউ বাই ডেল টি। এম ভি মাইনাস এম ইউ কে কি লিখছি, ডেল পি। যখনই এগুলো খুব ক্ষুদ্র হয়ে গেল, ছোট ছোট, ছোট মানে টেন্স টু জিরো, টাইম যেটা ডেল টি বলছি সেটা যখন টেন্স টু জিরো, ডেল টি টেন্স টু জিরো, শূন্যর কাছাকাছি যখন ভাবছি, তখন কি হবে, ডেল টিটাকে লেখা হবে তখন ডিটি। আর এই ডিটি সময়ে যে ভরবেগের পরিবর্তন হচ্ছে তাকে বলছি ডিপি। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি হয়ে গেল, ডিপি বাই ডিটি। ওকে, তাহলে প্রাথমিক যে আমরা ধারণাটা পেলাম ফোর্সের, সেটা হচ্ছে এটাই, এফ ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি, ডিপি বাই ডিটি। তো শুরুতেই আমি একটা কথা অ্যাড করে দিই, অ্যাড করাটা জরুরি। সেটা হচ্ছে
খুব ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো যে ফোর্স ইকুয়ালস টু ডিপি বাই ডিটি। তো মোমেন্টাম কি? এমভি, মাস ইনটু ভেলোসিটি মানেই হচ্ছে গিয়ে ভরবেগ। ভর ইনটু বেগের গুণফলকে বলা হচ্ছে ভরবেগ। তাহলে এই সমীকরণকে যদি আমি সুন্দর করে লিখি তাহলে দাঁড়িয়ে যাবে ডি বাই ডিটি অফ এমভি। যদি আমি ক্যালকুলাসে ফেলাই তাহলে মাসকে যদি আমি ধরি স্থির, দেখো ভালো করে তাকাও, মাসকে যদি ধরি আমি স্থির তাহলে ভি এর ডেরিভেটিভ হবে, তাহলে হয়ে যাবে এম ডিভি বাই ডিটি। আর যদি বলি বেগটা স্থির, ভর পরিবর্তনশীল, বোঝাচ্ছি কখন হবে। বেগ স্থির, ভর পরিবর্তনশীল, তাহলে তাকে কি লিখবো? ভি ইজ ইকুয়াল টু ডিএম বাই ডিটি। তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু, এই যে সমীকরণটা বলতে পারে এটা হচ্ছে পারফেক্ট এবং ইনিশিয়াল সমীকরণ। একদম পারফেক্ট সমীকরণ হচ্ছে এটাই, এফ ইজ ইকুয়াল টু এম ডিভি বাই ডিটি প্লাস ভি ইনটু ডিএম বাই ডিটি। এবার কখন কোনটা হয়? যদি ভর স্থির থাকে, অর্থাৎ সচরাচর আমরা যেগুলো দেখে থাকি যে ভর স্থির আছে, একটা বস্তু স্থির আছে, একটা ক্যারাম বোর্ডের গুটি স্থির আছে, তাকে আমি এফ ফোর্স দিয়েছি, তার ভিতরে বেগের পরিবর্তন হলো। মানে কি ছিল, গুটিটা ফার্স্টে ছিল স্থির, আমি এফ ফোর্স দেওয়াতে দেখা গেল সে শূন্য ভেলোসিটি থেকে পরিবর্তিত হয়ে ইউ ভেলোসিটিতে কনভার্ট হয়ে গেল, বা 10 মিটার পার সেকেন্ড গতিবেগে কনভার্ট হয়ে গেল, 10 মিটার পার সেকেন্ড গতিবেগ পেয়ে গেল। তাহলে শুরুতে ছিল কত? 0, হলো কত? 10 মিটার পার সেকেন্ড। এই যে বেগের পরিবর্তন হলো, এখানে ভর আগেও এম ছিল, পরেও এমই থাকবে, ঠিক কি ঠিক না? ক্যারাম বোর্ডের গুটির তো ভর পাল্টে যাচ্ছে না, ভর তো একই থাকছে। বা একটা খেলনা গাড়ি আছে বা একটা ব্লক আছে, আমি ধাক্কা দিলাম, কেমন সারফেসের উপরে ব্লকটা আছে? কোনো ঘর্ষণ বল কাজ করছে না, এমন কোনো সারফেসের উপরে একটা ব্লক আছে, ব্লকের উপরে আমি ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়াতে ব্লকটার গতিবেগ দেখা গেল 0 থেকে বা ইউ থেকে ভি হলো, বা 0 থেকে একটা কিছু হলো, তাহলে বেগের পরিবর্তন হলো, ভরের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, যেটা আমরা সচরাচর দেখে থাকি ছোট থেকে, যেটা আমরা শিখে এসেছি। কিন্তু এমনও তো হতে পারে যে ধরে নাও একটা কনভেয়ার বেল্ট আছে, এরকম বেল্টটা ঘুরছে, আর এখান থেকে বালি ঝরে ঝরে এর উপরে পড়ছে। তাহলে বালি ঝরে ঝরে যদি এই কনভেয়ার বেল্টের উপরে যদি পড়ে, কনভেয়ার বেল্টটা ধরে এদিকে এগিয়ে যাচ্ছে, কনভেয়ার বেল্টটা ধরে এদিকে ঘুরপাক খাচ্ছে, তাহলে এর উপরে বালি যেহেতু পড়ছে, তাহলে কনভেয়ার বেল্টের মাস পাল্টে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে, সময়ের সাথে সাথে ভর পাল্টাচ্ছে। এবার আমি চাইছি যে এই কনভেয়ার যে বেল্টটা আছে এটা যেন ইউ কনস্ট্যান্ট গতিবেগে যেন চলতেই থাকে, ইউ কনস্ট্যান্ট গতিবেগে যেন চলতেই থাকে, কিন্তু ভর তো এখানে চেঞ্জ হচ্ছে। শুরুতে দেখা গেল হয়তো কনভেয়ার বেল্টের ওজন ছিল 10 কিলো, প্রতি সেকেন্ডে দেখা গেল 1 কিলো করে বালি পড়ছে, তাহলে ঠিক পরের সেকেন্ডে গিয়ে বেল্টের ওজন কত হয়ে গেল? 11 কিলো। তারপরের সেকেন্ডের কথা যদি বলি তাহলে ওজন হয়ে গেল 12 কিলো, তারপরের সেকেন্ডে গিয়ে যদি কথা বলি তাহলে হয়ে গেল 13 কিলো। তাহলে এই যে পুরো কনভেয়ার বেল্টটা আছে, কন্টিনিউয়াসলি মাস কিন্তু চেঞ্জ হচ্ছে, আর আমি চাইছি কি যে ভেলোসিটি যেন ওর ইউ স্থিরই থাকে, মাস যা হবার হোক। আর একটা উদাহরণ কালকে রাতে আমার মনে হলো, এটা খুব ভালো একটা উদাহরণ হতে পারে। ধরো জল ভরছে একটা বোতলে, তাহলে বোতলটা ছিল শূন্য, বোতলটা শূন্য, শুরুতে জল টল কিছু নেই। এবার জল এই বোতলের ভিতরে ঢুকছে, তুমি বোতলটাকে একই জায়গায় স্থির রাখার চেষ্টা করছো, তাহলে যেমন যেমন জল দ্বারা বোতলটা পূরণ হচ্ছে তেমন তেমন তো এর ওজনও বাড়ছে। কিন্তু আমি চাইছি হাত যেন না নেমে যায়, এখানে যেন স্থির থাকে, হাত যেন না নেমে যায়, এখানে যেন স্থির থাকে। তাহলে এইরকম কন্ডিশনে যদি আমি ভাবি তাহলে কন্টিনিউয়াসলি আমার ফোর্সটাকে বাড়াতে থাকতে হবে কি হবে না? কারণ গ্র্যাভিটি তো বোতলটাকে, ভর্তি জলের বোতলটাকে তো নিচের দিকে টানার চেষ্টা করবে, আর আমি চেষ্টা করবো যে বোতলটা এই জায়গাতে স্থির থাক। তাহলে পৃথিবী টানছে বোতলকে নিচের দিকে, আমি চাইছি এখানে স্থির থাকতে, তাহলে পরিবর্তনশীল মাস এখানে থাকছে, পরিবর্তনশীল মাস এখানে হচ্ছে, আমি তার এগেনস্টে একটা ফোর্স দিয়ে ওকে স্থির রাখার চেষ্টা করছি, যদিও এখানে বোতলটার কোনো আপেক্ষিক গতিবেগ আমরা পাচ্ছি না।
কনভেয়ার বেল্টের ক্ষেত্রে যেমন গতিবেগও আছে, মাসও চেঞ্জ হচ্ছে। তো এক একটা উদাহরণ এক এক রকম। তাহলে ব্যাপারটা কি হলো, গ্র্যাভিটির এগেনস্টে তাহলে ওখানেও কিন্তু ফোর্সটাকে ক্রমাগত আমাকে বাড়াতে থাকতে হচ্ছে। তাহলে ফোর্স সকল সময় যে বেগের পরিবর্তনের জন্যই হবে এমন নয়। তাহলে এখান থেকে আমরা দুটো কন্ডিশনের ফোর্স পাচ্ছি। যখন যখন এম কনস্ট্যান্ট, তখন ফোর্স ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, এম ডিভি বাই ডিটি। যখন ভি কনস্ট্যান্ট, তখন ফোর্স ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, ভি ডিএম বাই ডিটি। আশা করি বোঝাতে পেরেছি কি বলতে চাইলাম, মাথায় ঢুকলো, ক্লিয়ার একদম? তো যতটুকু যা আছে ইনিশিয়ালি যা লাগতে পারে মোটামুটির উপরে আমি এখানে দিয়ে দিয়েছি, সবকটাকে লিখে নাও পজ করে। এবার প্রাথমিক আইডিয়া হওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে ফোর্স, মোটামুটি আমরা ক্লাসিফিকেশন বা টাইপ অফ ফোর্স সম্বন্ধে জানবো। নেচারের ভিতরে যেগুলো মোটামুটি দেখতে পাই সেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। তোমরা সবাই জানো নিউক্লিয়ার ফোর্স কাকে বলে। প্রোটন প্রোটন আকর্ষণ করে না বিকর্ষণ? বিকর্ষণ। একটা বাইন্ডিং ফোর্সের দ্বারা আটকে থাকে তারা, এটাই আমরা শিখে এসেছি বা জেনে এসেছি। তো যেহেতু এটা কেমিস্ট্রি পার্ট, আমি ওইটা একটু আলাদা রকম কনসেপ্ট নিউটনের কনসেপ্ট থেকে, সেই জন্য ওখানে খুব একটা ঢুকছি না। নিউক্লিয়ার ফোর্স, উইক ফোর্সের ভিতরে একটা আছে তেজস্ক্রিয় বিটা, যে ক্ষয় হয় সেটা হচ্ছে উইক ফোর্স। আমাদের যেটা বলতে পারো সিলেবাসে খুব বেশি লাগবে সেটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্সের ভিতরে একটা আর কন্ট্যাক্ট ফোর্স। একটু আলোচনা করে দিই নন কন্ট্যাক্ট ফোর্স কি কি আছে। ক্লাস 11 এর ভিতরে আমাদের নন কন্ট্যাক্ট ফোর্সের ভিতরে আছে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, আর ক্লাস 12 এর চ্যাপ্টারের ভিতরে আমরা পাবো হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স। তাহলে 11 এ কি পড়বো, গ্র্যাভিটেশনাল ফোর্স, আর ক্লাস 12 এ পড়বো হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স। এরা তিনজনেই কিন্তু নন কন্ট্যাক্ট ফোর্স। কেমন, এটা সম্বন্ধে আলোচনা করছি। দেখো ভালো করে, এখানে একটা গ্রহ আছে, এখানে আর একটা গ্রহ আছে, দুজন দুজনকে টানছে তাদের কেন্দ্র বরাবর। তাহলে এখানে যে ফোর্সটা কাজ করছে এফ, এফ ইজ ইকুয়াল টু কি জানি আমরা, জি, এটা ধরো ক্যাপিটাল এম বললাম, এটা স্মল এম, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, তাহলে জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে এরা দুজনকে একে অপরকে স্পর্শ করে আছে? একদম না, এরা তো একে অপরকে একদমই স্পর্শ করে নেই, কিন্তু এদের ভিতরে একটা ফোর্স আছে, একে বলা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। এই জন্য আবার ধরো এখানে একটা নর্থ পোল আছে চুম্বকের, এখানে একটা লোহার টুকরো আছে, আকর্ষণ বল হবে কি হবে না? তাহলে ম্যাগনেটিক ফোর্সটা এটাও একটা নন কন্ট্যাক্ট ফোর্স। বা আরেকটা উদাহরণ কি আছে, এখানে ধরে নাও একটা চিরুনি বা একটা প্লাস্টিকের কোনো আইটেম আছে ব্যাকেলাইটের তৈরি, এর ভিতরে পজিটিভলি চার্জ আছে কি নেগেটিভ চার্জ আছে। তো এই চার্জের জন্য এখানে একটা ছোট কাগজের টুকরো রাখলাম, দেখি আকর্ষণ বল ফিল করে। বা চুলকে টানে, শীতকালে চিরুনি দিয়ে যদি আকর্ষণ করা হয় তাহলে দেখতে পাই যে মাথার চুলকে টানে। এই যে আকর্ষণ বলগুলো কোনোটাই স্পর্শজনিত বল কিন্তু নয়, মধ্যেখানে কিন্তু ফাঁকা আকর্ষণ বল কাজ করছে। কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে কি কি আছে? কন্ট্যাক্ট ফোর্স সব থেকে বেশি আমরা ইউজে আনবো। কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে যেমন আমরা পাবো হচ্ছে গিয়ে টেনশন ফোর্স। টেনশন ফোর্স কি, খুব মন দিয়ে শুনো, একদম বলতে পারো তোমাদের সিলেবাসের পড়ার ভিতরের জিনিস। টেনশন ফোর্স, একটা পুলি আছে, এরা সবাই কন্ট্যাক্ট ফোর্স। পুলিতে এখান থেকে সুতোতে দুটো বস্তু ঝুলছে, এটা M1 ভর, এটা হচ্ছে M2 ভর। পুরো সিস্টেমটা দেখা গেল তো এ ত্বরণে চলছে। তাহলে এদিকে কাজ করছে হচ্ছে কি mg বা M1g, এদিকে কাজ করছে হচ্ছে M2g, এদিক বরাবর উপর দিকে যে টান বল টি কাজ করছে ওটা হচ্ছে টি টেনশন বল। সুতো যেহেতু এক, তাহলে সুতোর টেনশন বল কিন্তু টি দু জায়গাতেই একই।
তাহলে এইখানে যে টেনশন বলটা আমরা দেখতে পাচ্ছি, এটা এই সুতোতে কন্ট্যাক্টে আছে। তাহলে সুতোর যে টান বল টিটা দেখতে পাচ্ছি, এই টি mg বা m2g এর সাথে সমান, বা যা হবে আমরা পরে একে একে বিচার করব যে কিভাবে এদের ইকুয়েশন লিখতে হয়। যদি অ্যাক্সিলারেশন a হয়, তাহলে আমি একটু দেখিয়ে দিই। অ্যাক্সিলারেশন a হয়, তাহলে এই বস্তুটা আলটিমেট কিন্তু m2a ত্বরণ নিয়ে কিন্তু নিচের দিকে পড়ছে। এবার নেট ফোর্স দেখতে হয়। তো আমার কথা সেটা নয়, কিভাবে ক্যালকুলেট করবো না করবো ওগুলো তো পরে দেখাবো। তা টেনশন বলসটা এখানে সুতোর মাধ্যমে কন্ট্যাক্টে আছে, বস্তুর সাথে অবজেক্টের সাথে সুতোর মাধ্যমে কন্ট্যাক্টে আছে। তাহলে টেনশন বল হচ্ছে গিয়ে একটা কন্ট্যাক্ট ফোর্স। তারপর দেখা হচ্ছে নর্মাল ফোর্স কেমন। নর্মাল ফোর্স দেখতে কেমন হবে, ধরে নাও এটা একটা স্পর্শ তল, এর উপরে একটা কোনো বস্তু এখানে আছে, বস্তুটা হচ্ছে এম ভরের বস্তু, এখানে mg বল কাজ করছে। mg বল পৃথিবীর উপরে বা মেঝের উপরে থাকা এই বস্তুটা যখন নিচের দিকে বল দিচ্ছে, প্রতিক্রিয়া বা নিউটনের থার্ড ল অনুযায়ী উপদিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে। দেখো কিছু কিছু শব্দ কিন্তু সেকেন্ড ল থার্ড ল থেকে আসবে, তার মানে এই নয় আমি ডিটেলে বোঝাতে লাগবো, কিন্তু এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে ক্লাস 11-12 এর চ্যাপ্টার যেহেতু পড়ছো, মানে আমরা একটুখানি ধরেই নেবো যে 9-10 এ কিছু আইডিয়া তোমাদের আছে। তাহলে সেই আইডিয়া থেকে জাস্ট বলছি যে mg যদি নিচের দিকে কাজ করে, তাহলে প্রতিক্রিয়া বল হিসাবে এদিকে নর্মাল বল কাজ করছে, একে বলা হয় লম্ব প্রতিক্রিয়া বল। এবং মেঝের ভিতরে স্থির এই বস্তুটার ক্ষেত্রে দেখা যায় এই লম্ব প্রতিক্রিয়া বল n সমানই হয় mg। মাথায় ঢুকলো কি বললাম? তাহলে দেখো এই বস্তুটা এই স্পর্শ তলের উপরে বা এই মেঝের উপরে কন্ট্যাক্টে আছে কি নেই? আছে। তাহলে এটাও হচ্ছে কি একটা কন্ট্যাক্ট ফোর্সের উদাহরণ। আরো ভালো কিরকম উদাহরণ হতে পারে, কোন একটা ডিক্লাইন অ্যাঙ্গেলের উপরে আছে, এইরকম ধরো একটা ওয়েজ আছে বা নত তল আছে, তলের মধ্যে এই বস্তুটা আছে। তাহলে এই নত তল যদি থাকে, তাহলে এখানে কি কি কন্ট্যাক্ট ফোর্স আমরা পেতে পারি? তাহলে বস্তুটার mg এদিকে কাজ করবে, নর্মাল বল সকল সময় এদিক বরাবর কাজ করবে। নর্মাল বল সকল সময় বস্তু যে কন্ট্যাক্ট তলে আছে তার সাথে লম্ব ভাবে কাজ করবে। মনে থাকবে কি বললাম? সকল সময়। এটা তল, তলের সাথে লম্ব, এটা তল, তলের সাথে লম্ব। মাথায় রাখতে হবে যে তলটা আছে সেই তলের উপরে লম্ব। তাহলে যদি এই ওয়েস্টটার কথা বলি, তাহলে এখানে নিশ্চয় এই যে এটা যেটা আছে এর, তাহলে এদিকে নিশ্চয় একটা মাস কাজ করছে, তাহলে লম্ব প্রতিক্রিয়া বল এখানে কোন দিকে কাজ করবে? এদিকে। মাথায় ঢুকলো না? ঢুকলো না? কি বলতে চাইলাম? মাথায় ঢুকলো কি বললাম? তাহলে লম্ব প্রতিক্রিয়া বল সকল সময় তলে। তাহলে দেখো 1 নম্বর পেলাম কি? টেনশন। ডিটেইলে পড়বো টেনশন কাকে বলে না বলে একে একে। তারপর পেলাম কি? লম্ব প্রতিক্রিয়া বল। এখন আপাতত ইন্ট্রোডাকশন পর্বে চলছে। স্প্রিং ফোর্স, একটা স্প্রিং আছে, সিলিং থেকে ঝুলছে একটা স্প্রিং, স্প্রিং এ একটা মাস লেগে আছে, তাহলে mg কাজ করবে নিচের দিকে। এই মাসটার জন্য m যদি ভর হয়, তাহলে পৃথিবী নিচের দিকে mg বল দিয়ে টানছে। স্প্রিংও তো উল্টো দিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল হিসাবে ছোট হতে চাইবে না, মানে স্প্রিংটাকে টেনে লম্বা করার চেষ্টা করছি, স্প্রিং কি হতে চাইবে? ছোট হতে চাইবে। তাহলে প্রতিক্রিয়া বল উল্টো দিকে কাজ করছে কি করছে না? আবার আড়াআড়িও ভাবা যেতে পারে। এইরকম হয়তো স্প্রিংটা আছে, এইদিকে আমি টানছি, তাহলে স্প্রিং কোন দিকে বল দেবে? উল্টো দিকে। ঠিকই ঠিক না? তাহলে স্প্রিংও দেখতে পাচ্ছি একটা কন্ট্যাক্ট ফোর্সের উদাহরণ। আর একটা উদাহরণ আছে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে ফ্রিকশন ফোর্স, আমাদের পরের চ্যাপ্টার। ফ্রিকশন ফোর্স কি? কোনো একটা তল আছে, সেই তলের উপরে কোনো একটা অবজেক্ট আছে, আমি ফোর্স দিয়ে বস্তুটাকে মোশনে আনতে চাইছি, এইদিকে গতিশীল করার চেষ্টা করছি। এই মেঝে বরাবর তাহলে কিন্তু একটা বাধা বল কাজ করে, তাকে বলা হচ্ছে ফ্রিকশন ফোর্স। তাহলে ফোর্স দিচ্ছি এদিকে, দেখো এখানে অনেক কটা দেখিয়ে দিচ্ছি, এদিকে কি থাকবে? mg। এদিকে কি থাকবে? কি থাকবে এদিকে? লম্ব প্রতিক্রিয়া বল। তাহলে ফোর্স দিলাম কোন দিকে? সামনে। mg কাজ করছে কোন দিকে? নিচের দিকে। মেঝে বরাবর লম্ব প্রতিক্রিয়া বল কাজ করছে কোন দিকে? উপর দিকে। আর মেঝের তল বরাবর কাজ করছে হচ্ছে ঘর্ষণ বল F। তাহলে এখানে দেখো অনেক কটা ফোর্স সম্বন্ধে আমরা সুন্দর একটা আইডিয়া পেলাম। তাহলে ফ্রিকশনও কিন্তু একটা কন্ট্যাক্ট ফোর্স, অর্থাৎ দুটো তল যতক্ষণ না কন্ট্যাক্টে না আসতে পারছে ততক্ষণ কিন্তু ফ্রিকশন বলের সৃষ্টি হবে না। তাহলে এই ছিল মোটামুটির উপরে আমাদের
ফোর্সে যত কটা ভাগ টাক আছে সেই সম্বন্ধে একটা আইডিয়া। তো চলো তোমরা মোটামুটি এর উপরে একটা নোট আকারে তুলে নাও যতটা যা বুঝলে। এবার আমরা যে কন্ট্যাক্ট ফোর্স দেখলাম তার মধ্যে সব থেকে যেটা আমাদের সিলেবাসের ভিতরে বলতে পারো প্রচুর পরিমাণে আলোচনায় আসবে, গোটা একটা চ্যাপ্টার আকারে আছে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বল। মহাকর্ষ বল বা ওজন, মহাকর্ষ বল বা ওজন। আচ্ছা, কোন একটা বস্তুর ভর আর ভারের মধ্যে ফারাক নিশ্চয়ই জানা আছে। ভর কাকে বলে, ভার কাকে বলে জানা আছে নিশ্চয়। ভর কাকে বলে, কাকে বলে ভর? কোন বস্তুর মধ্যে থাকা জড় পদার্থকে বলে ভর। আর বস্তুটাকে পৃথিবীর যে বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে টানছে তাকে বলা হচ্ছে ভার। বোঝা গেল কি বললাম? কোনো একটা বস্তুর মধ্যে যতটা জড় পদার্থ আছে তাকে বলা হচ্ছে বস্তুর ভর, আর পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বল দিয়ে টানছে তাকে বলা হচ্ছে বস্তুর ভার। তাহলে টানছে, ফোর্স থাকা মানেই আমাদের প্রিভিয়াস লেকচারে যারা যারা দেখোনি অবশ্যই দেখো, তোমাদেরকে সবাইকেই বলছি যে না দেখলে কিন্তু এই চ্যাপ্টারে খুব ভালো করে বোঝা যাবে না। তাহলে কথাটা কি বললাম? ফোর্স অ্যাপ্লাই হলে বস্তুর ভিতরে জাড্য ধর্মের পরিবর্তন হয়, জাড্য বা ইনার্সিয়ার পরিবর্তন হয়। ইনার্সিয়া কত রকম বলেছিলাম আমি? মোটামুটি ভাগ করেছিলাম 3 রকম: স্থিতিজাড্য, গতিজাড্য আর বস্তুর দিক পরিবর্তন। স্থিতিজাড্য কি? স্থির বস্তু স্থির থাকার প্রবণতা। গতিজাড্য কি? গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতা। তাহলে যে স্থির তাকে গতিশীল করতে গেলেও বল লাগে, আবার যে গতিশীল তাকে স্থির করতে গেলেও কিন্তু বল লাগে। আবার কোন একটা গতিশীল বস্তু এদিকে যাচ্ছে, তাকে যদি এইদিকে গতিশীল করতে যায় তাহলেও কিন্তু এক্সট্রা একটা ফোর্স লাগে, তবে গিয়ে সে তার ডাইরেকশন চেঞ্জ করে। এই জন্য বইয়ে যদিও দুটো কথাই বলে, আমি যোগ করছি 3টে। এক কি বললাম? বস্তুর স্থির দশাকে পরিবর্তন করতে বল লাগবে। একটা বস্তু চুপ করে বসে আছে, তাকে ধাক্কা না দেওয়া পর্যন্ত সে গতিশীল হবে না, হতে পারে না। আবার কোন একটা বস্তু গতিশীল আছে, তাকে দাঁড় করাতে চাইছি, তাহলেও একটা ফোর্স লাগবে তাকে। তাহলে স্থিতিজাড্য গতিজাড্য হলো, গতিজাড্য স্থিতিজাড্য হলো। আর একটা কি বললাম? ডাইরেকশন চেঞ্জ করলেও কিন্তু ফোর্স লাগে। তাহলে 3 ক্ষেত্রেই বস্তুর মধ্যে যেটা জন্ম নিল সেটা হচ্ছে ত্বরণ। যেখানে যখনই এর পরবর্তীকালে ফোর্স পড়বে সঙ্গে সঙ্গে খুঁজবার চেষ্টা করবে ত্বরণ কোথায় আছে। আমাদের সিলেবাসে বা আমাদের আলোচনা চক্রে 2 রকমের ত্বরণ উঠে আসবে। একটা হচ্ছে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, এই ত্বরণটা, অর্থাৎ অ্যাপ্লাইড ফোর্স হওয়ার জন্য যে ত্বরণ সৃষ্টি হলো এটা। আর একটা খুব ইউজে আছে, সেটা হচ্ছে কোন একটা বস্তুকে পৃথিবী এফ বল দিয়ে টানছে, এর ভর যদি এম হয়, এর ভর যদি এম হয়, ভার বলিনি কিন্তু, কি বলছি? এর ভর যদি এম হয়, তাহলে পৃথিবীর আকর্ষণ বলটা হচ্ছে এম ইন্টু জি এর সাথে সমান। এই জিটা কি? জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। কি বলে জিকে? অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ অবাধে পতনশীল বস্তুর মধ্যে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। একটা জিনিস খেয়াল রাখার মতো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, 5 কিলো হোক আর 50 গ্রাম হোক, যে কোনো ভরেরই বস্তু হোক না কেন, অবাধে যদি সে পড়ে, বাঁধা যদি কোনো প্রকার না থাকে, সব ক্ষেত্রে ত্বরণ কিন্তু জি হবে। বোঝা গেল? 500 কিলো ওজনের একটা বস্তু আকাশ থেকে পড়ছে, সেও 10 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে নিচে পড়বে। আবার যদি একটা ছোট্ট আলপিনকে উপর থেকে ছেড়ে দিই, সেও কিন্তু 10 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়েই ত্বরণ নিয়েই পড়বে। তাহলে এখানে যেটা পেলাম, কি পেলাম? এক্সট্রা একটা জি মাসের সাথে গুণ করলে তবে গিয়ে অ্যাট্রাকশন ফোর্স বোঝা যাচ্ছে পৃথিবী কত জোরে তাকে টানছে। আর এটাকেই বলা হয় বস্তুর ওয়েট, মাস নয় কিন্তু ওয়েট। ওয়েট ইজ ইকুয়াল টু ফোর্স, ফোর্স ইজ ইকুয়াল টু mg। তাহলে দেখো, আমি যদি বলি কোন একটা বস্তুকে 1 কিলোগ্রাম ফোর্স দিয়ে টানা হচ্ছে, কত টানা হচ্ছে? 1
কেজি ফোর্স দিয়ে টানা হচ্ছে। তাহলে 1 কেজি ফোর্স, চলো কেজি ফোর্স। কেন আমি 1 কিলো ফোর্সকে নিয়ে এত ডিটেলে আলোচনা করছি? পরীক্ষায় দেখবে অনেক সময় কোশ্চেনে নিউটনের পরিবর্তে 5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে কি 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে না বলে দেবে যে 1 কিলো ফোর্স কি 5 কিলো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে তোমাকে কনভারসেশন করতে জানতে হবে যে 1 কিলো ফোর্স মানে কত, 5 কিলো ফোর্স মানে কত নিউটন। তাহলে দেখো 1 কিলো, তাহলে বস্তুটা এখানে আমার ফোর্সের ইকুয়েশন কি আছে, এম ইনটু জি, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে কথা হচ্ছে। বস্তুর মাস কত আছে, 1 কিলো। আচ্ছা জি কত, একদম সঠিক ভ্যালু হচ্ছে 9.8। আর আমরা মোটামুটি নিট যেই অঙ্ক করতে বেশিরভাগ টাইমে 10 দিয়েই গুণ করে থাকি। তাহলে হয় 10 না হলে 9.8, যা হোক আমি 10 লিখলাম কি 9.8 লিখলাম ধরো। তাহলে 9.8, তাহলে দুটো গুণ করলে হলো কত, 9.8 ইন্টু 1 সমান, এটা সমান কি ফোর্স, ফোর্সের ইউনিট কি আছে নিউটন। তাহলে এটা দাঁড়ালো কত, 9.8 নিউটন। তাহলে দু রকম ভাবে বলা যেতে পারে, এই 1 কিলো ফোর্সকে দু রকম ভাবে ডিফাইন করা যেতে পারে। কি রকম, 1 কিলো ভরের বস্তুর 9.8 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করতে যে ফোর্স লাগে তাকে বলা হচ্ছে 9.8 নিউটন বা 1 কিলো ফোর্স। আবার বলছি, 1 কিলো ভরের বস্তুর 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যতটা ফোর্স লাগে তাকে বলা হচ্ছে 9.8 নিউটন বা 1 কিলো ফোর্স। উল্টোটাও বলা যেতে পারে, 9.8 কিলো ভরের বস্তুর, এবার ভরকে বলে দিলাম 9.8 কিলোগ্রাম ভরের বস্তুর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে ফোর্স লাগে তাকে বলা হচ্ছে 1 কিলোগ্রাম ফোর্স বা 9.8 নিউটন। বোঝা গেল? তাহলে এইটা কিন্তু আমাদের কনভার্সেশন করতে আসা জরুরি। তাহলে 9.8 নিউটন বা 10 নিউটন মাথায় ঢুকলো? তাহলে 1 কিলোর জায়গায় যদি 5 কিলো হয় তাহলে ওটাকে 5 দিয়ে গুণ যাবে। 1 কিলো ফোর্স মানে যদি 10 নিউটন হয় তাহলে 5 কিলো ফোর্স মানে কত হবে, 50 নিউটন। 4.5 মানে কত হবে, 4.5, 45 নিউটন। 10 দিয়ে গুণ করব বা 9.8 দিয়ে গুণ করব, যেমন যেখানে থাকবে। তো চলো লিখে নাও। ওকে, চলো পরে যাই। লম্ব প্রতিক্রিয়া বল, আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকটা জিনিসকে ডিটেলে একটা একটা করে বোঝাবো। লম্ব প্রতিক্রিয়া বল, নর্মাল রিঅ্যাকশন ফোর্স, একে ক্যাপিটাল এন বা স্মল এন দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, এন ছাড়া অন্য কিছু দিয়ে করো না, নর্মাল ফোর্স এন দিয়ে প্রকাশ। ডাইরেকশন খুব ইম্পর্টেন্ট, যে নর্মাল ফোর্স আছে তার ডাইরেকশন কোনটা হবে। খুব সিম্পল, খুব 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 সিম্পল। যে তলের উপরে চলো আমি একটা নতুন পেজই নিই। যে তলের উপরে বিচার করছি সেই তলের সাথে সমকোণে উপর দিকে ভাবতে হবে, এটা হচ্ছে নর্মাল ফোর্স। তাহলে ব্লকটা বা বস্তুটা যে তলের উপরে আছে সেই তলের সাথে সমকোণে। খুব যদি ডিস্টার্ব লাগে যে কোন দিকে কি, মনে মনে ভাবো তুমি যে তলের উপর দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে একটা ছাতা খুলছো, ছাতা। তাহলে ছাতা যেদিকে খুলবে সেদিকটা হচ্ছে গিয়ে ওর ডাইরেকশন, ছাতা যেদিকে খুলবে সেটা হচ্ছে গিয়ে ওর ডাইরেকশন। বুঝাতে পারলাম কি বলতে চাইছি? আচ্ছা, তাহলে ভাবো তো যদি এমন হয়, এইটা ধরে না একটা নততল আছে, নততলের উপরে একটা বস্তু আছে, তাহলে এখন লম্ব প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করা উচিত? তাহলে এই তলের উপরে আমি দাঁড়িয়ে আছি, ছাতা খুলবো, ছাতা খুললে এদিকে হচ্ছে গিয়ে লম্ব প্রতিক্রিয়া বলেন এমজি কোন দিকে কাজ করবে, নিচের দিকে, তাই না? আচ্ছা যদি এমন হয় যে একটা ওয়েজ আছে, মানে এরকম একটা ত্রিভুজাকার কাঠের বা লোহার বা একটা ব্লক আছে, মেঝের উপরে আছে, আর এখানে একটা দেওয়ালের সাথে সাঁটিয়ে আছে, আর এখানে একটা ব্লক গড়িয়ে গড়িয়ে নিচের দিকে গতিশীল হচ্ছে ব্লকটা।
তাহলে ব্লক যদি নিচের দিকে গতিশীল হয়, প্রতিক্রিয়া হিসেবে এদিকেও ধাক্কা মারবে। ধাক্কা মারলে পরে এই দেওয়ালের উপরে একটা বল কাজ করবে, এটা একটা দেওয়াল আর এটা হচ্ছে মেঝে। তাহলে দেওয়ালের উপরে যদি বল প্রয়োগ করে তাহলে লম্ব প্রতিক্রিয়া বল এদিকে কাজ করবে কি করবে না? দেখো কতগুলো লম্ব প্রতিক্রিয়া বল এদিকে আছে, সেটাই দেখানোর জন্য বলছি। এটা ভালো করে দেখো, একটু বড় করি এটাকে। এক ব্লক, এটা আছে ব্লক, তাহলে ব্লকের জন্য লম্ব প্রতিক্রিয়া বল এদিকে কাজ করবে, এটাকে বললাম N1। ঠিক, মেঝের উপরে ওয়েস্টে নিজে যেহেতু বসে আছে তাহলে এরও তো একটা ভার আছে বা ভর আছে। এই ভরের জন্য তো নিচের দিকে দিকে একটা ফোর্স কাজ করবে, করবে কি করবে না? তাহলে লম্ব প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে? মেঝে থেকে উল্টো দিকে। এটা হবে কি N2। বুঝা গেল না গেল না? আবার দেখো, আবার দেখো, এই যে দেওয়ালটা আছে এই দেওয়ালও তো একটা লম্ব প্রতিক্রিয়া বল এদিকে কাজ করবে, এটাকে N3 বলবো। তাহলে তিনটে তিনটে লম্ব প্রতিক্রিয়া বল কিন্তু এই ব্লকটার মধ্যে বা এই সিস্টেমটার ভিতরে কিন্তু কাজ করছে। মাথায় ঢুকলো লম্ব প্রতিক্রিয়া বল কাকে বলে, কি বৃত্তান্ত? ঠিক। আবার ধরতে পারো যে কোনো একটা গোলীয় তল আছে এইরকম, এই তলের মধ্যে একটা বল বা একটা ব্লক ধরো গড়িয়ে এরকম করে পড়ছে, এদিকে গতিশীল হচ্ছে অবশ্যই, বা গতিশীল হচ্ছে না, ঘর্ষণ বলের জন্য এদিকে ঘর্ষণ বল এফ কাজ করছে, এইদিকে এমজি কাজ করছে, দিয়ে দেখা গেল এ হয়তো গতিশীল হচ্ছে না, এখানে দাঁড়িয়ে আছে। তাহলে এটা তো একটা বিশাল বড় বৃত্ত, তাহলে বৃত্তটা সেন্টারটা যেদিকে সেই দিকে কাজ করে হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল। তাহলে গোলীয় তলের ক্ষেত্রে সকল সময় মনে রাখতে হবে সেন্টারটা যেদিকে সেদিকে কাজ করবে হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল। এটা টু মাচ ইম্পর্টেন্ট। নেট যেইতে এখান থেকে খুব ভালো গুছিয়ে কোশ্চেন করে দেয়, ছেলে পেলে খুঁজে পায় না যে লম্ব প্রতিক্রিয়া বল কোন দিকে ধরবো কি হবে। মনে রাখবে গোলীয় তল হলে পরে সকল সময় কোন দিকে কাজ করবে? কেন্দ্রের দিকে। মাথায় ঢুকলো? আবার যদি উল্টো বলি, ধরো এইরকম আছে, তাহলে এটা একটা সার্কেল আছে, তাহলে এইটা ধরে নাও সেন্টার, তাহলে এইখানে কোনো একটা অবজেক্ট আছে, এখানে কোনো একটা অবজেক্ট আছে, তাহলে এই অবজেক্টটার জন্য লম্ব প্রতিক্রিয়া বল কাজ করছে, কোন দিকে কাজ করবে? এমজি তো এদিকে কাজ করছে, এমজি এদিকে কাজ করছে, এমজি এদিকে কাজ করছে, বাকি যা আছে না আছে সে পরে কথা। লম্ব প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে? সেন্টার থেকে বাইরের দিকে যে রেখাটা দেখতে পাচ্ছি এদিকে কাজ করবে হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল। আর মোটামুটি আমাদের সেরকম কিছু লাগে না, যতগুলো উপায় বা ছবি হতে পারে সবকটাকে এখানে দেখিয়ে দিলাম, ঠিক না? ওকে, তাহলে লম্ব প্রতিক্রিয়া বল সকল সময় কিভাবে কাজ করবে? স্পর্শের সাথে পারপেন্ডিকুলার বা লম্বভাবে কাজ করে। এটি সবসময় স্পর্শ বিন্দুতে লম্ব হিসেবে কাজ করবে। বিভিন্ন কেসে আমি আনুভূমিক তল দেখিয়ে দিয়েছি, নত তলে দেখিয়ে দিলাম, গোলীয় তলে দেখিয়ে দিলাম, পরের পাতাতে ছবিতে সবকিছু দেওয়া আছে। ডাইরেকশনের জন্য যে রুলস, গোল্ডেন যে রুলস আছে কোন দিকে কি ধরবো, সব থেকে ভালো কি বললাম? স্পর্শ তল যেটা আছে, স্পর্শ তল যেটা আছে তার সাথে কেমন লম্ব। ডাইরেকশন খুঁজবার জন্য কি করব? ছাতা, ছাতা, ছাতা ধরবো ওই জায়গায়, ছাতা যেদিকে কাজ করছে ওটা হচ্ছে কি ওর ডাইরেকশন। তো অবশ্যই এগুলোকে সুন্দর করে নোট আকারে তুলে নিও। এবার নেক্সট ছবি দেখে লিখে নিও। চলো নেক্সট, টান বল। তাহলে আমাদের সিলেবাসের ভিতরে এটাও একটা বিশাল ইম্পর্টেন্ট পার্ট, টান বল। টেনশন বল মোটামুটির উপরে তোমরা ধরে রাখতে পারো যে রড, সুতো আর চেন, এই তিনটেই টাইপ আছে, রড, সুতো আর চেন। রড, সুতো, চেন তিনটে কি কি টাইপ আমি একটু দেখাই। খুব ছোট হয়ে গেল, এটাও থাকা দরকার। ওহো, ঠিক আছে। রড, সুতো আর চেন, যেমন ধরো এখানে কোন একটা সিলিং আছে, সিলিং থেকে একটা রড ঝুলছে, রডটা মাথায় দেখা গেল একটা মাছ আছে,
তাহলে রডের ভিতরে টান বল কাজ করবে কি করবে না, উপর দিকে করবে, মাছটা নিচের দিকে যাবার চেষ্টা করছে। রডের পরিবর্তে তুমি ভেবে নিতে পারো যে একটা সুতো আছে, সুতোর মাথার উপরে একটা ব্লক ঝুলছে, এদিকে কাজ করছে হচ্ছে কি এমজি, আর সুতোর উপর দিকে টান বল কাজ করছে টি। আর একটা আছে এইরকম, ধরো কোনো একটা টেবিল আছে, টেবিলের উপরে একটা এখানে ব্লক আছে, এখানে একটা কপি কল আছে, কপি কল থেকে এখান থেকে একটা ব্লক এমজি এদিকে ঝুলছে। তাহলে এদিকে এমজি ঝুলছে, এদিকে সুতোর টান আছে টি, হ্যাঁ আছে। এটা দেখা গেল এ ত্বরণ নিয়ে যেতে বাধ্য হয়েছে, তাহলে এদিকেও সুতোর টান টি কাজ করছে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেখবে এখানে ফ্রিকশন বল থাকবে, কখনো বলা থাকবে ফ্রিকশনলেস একটা তল। নানা রকম কন্ডিশনে দেখতে পাচ্ছি টান বল টান বল টান বল চলে আসছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট টান বল যেটার উপরে নিট যেই থেকে খুব সুন্দর সুন্দর কোশ্চেন দিয়ে দেয়, সেটা হচ্ছে ধরে নাও কোন একটা রড এরকম ঝুলছে। তাহলে এখানে যতগুলো সুতো বা যাকেই কনসিডার করছি, সুতোর কিন্তু নিজস্ব কোনো মাস আছে বলে ধরছি না, ভরহীন একটা সুতো ধরছি। বাস্তবে হয়তো সুতোর সামান্য ভর আছে, কিন্তু জটিলতা যাহাতে অঙ্কতে না সৃষ্টি হয় সেই জন্য আমরা মাসহীন সুতো কনসিডার করছি। কিন্তু তোমাদেরকে এমনও অঙ্ক দেবে যেখানে সুতোটারই নিজস্ব মাস আছে, সুতো না বলে বলে দেবে চেন, লোহার চেন একটা টেবিল থেকে ঝুলছে। বোঝা গেল কি বললাম? কল্পনা করো না, এরকম একটা টেবিল আছে, টেবিলের উপরে একটা চেন আছে, চেন। তাহলে চেনটার ওজনের জন্য নিচে দিকে গড়াবার চেষ্টা করবে কি করবে না, করবে। আবার এমনও তো হতে পারে চেনটার এতটাই ওজন টেবিলের উপর চাপিয়ে রেখেছি, দুটো কি একটা দানা এখানে হয়তো ঝুলছে, গড়াচ্ছেই না। তাহলে কন্ডিশন ডিপেন্ড করছে চেনটার কতটা অংশ টেবিলের উপরে আছে, কতটা অংশ ঝুলছে। তাহলে দেখো এখান থেকে নানা রকম কন্ডিশন দিয়ে কিন্তু অঙ্ক তৈরি করা সম্ভব। আজকে আমি নিউমেরিক্যাল প্রবলেম কি করে এগোবো পরের দিন থেকে, ভালো ভালো অঙ্কগুলোকে কিভাবে সলভ করবো, তারই আজকে ইন্ট্রোডাকশন পর্ব চলছে। হলো? তাহলে দেখো তো, এই যে ব্লকটার কথা মানে তোমার রডটার কথা বলছি, এই রডটার ক্ষেত্রে যদি আমি বলি যে ঠিক এই জায়গাটায় টান কত, তাহলে টান তো উপর দিকে কাজ করবে, টেনশন বলটি এদিকে কাজ করছে। তাহলে এই গোটা রডটার যা ওজন সবটাই নিচের দিকে কাজ করছে। ধরে নাও এটা হচ্ছে 4 মিটার লম্বা, 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, সোজা সমান সমান হলো না? চেষ্টা করি ধরো মিডিলে ভাগ করে দিই, এখানে এক টুকরো এখানে এক টুকরো, এবার সমান সমান আছে। তাহলে এই যে এক টুকরো, এটা এক টুকরো, মানে এই 4টে টুকরো দিয়ে পুরো রডটা তৈরি, দেখতে পাচ্ছ? চলো একটু বড় করে দিলাম, ভালো করে বুঝো ব্যাপারটাকে। তাহলে যদি আমি এই পয়েন্টের কথা বলি, তাহলে এক একটা টুকরো যদি 1 কিলো করে হয়, এক একটা ব্লকের ওজন ধরে নাও 1 কেজি করে যদি ভাবা যায়, তাহলে এখানে 4 কিলো ওয়েট নিচের দিকে কাজ করছে। নিউটনের থার্ড ল অনুযায়ী নিচের দিকে যদি 4 কিলো ওয়েট কাজ করে থাকে, তাহলে উপর দিকে টেনশন বলো 4 কিলো ওয়েট কাজ করছে, ঠিক? ওকে। কিন্তু যদি আমি এখানে টেনশন বল ভাবি, কালারটা চেঞ্জ করে নিয়ে ভাবো তো, আমি যদি এইখানে টেনশন বল ভাবি T1, এই যে ঠিক এই জায়গাটায়, তাহলে এখানে যদি টেনশন বল T1 ভাবি, তাহলে এর নিচের দিকে মাস কত কাজ করছে? 3 কিলো ওয়েট। তাহলে এই টি আর T1 কি সেম? না। আবার এইখানে যদি ভাবি, এখানে টেনশন বল যদি বলি T2, তাহলে T2টা এখন কত কিলো ওয়েট ফেস করছে? 2 কিলো ওয়েট। তাহলে না টি এর সাথে T1 সমান, না T1 এর সাথে T2 সমান, আবার যদি এখানে T3ও বানাই, না T3 সমান, সব আলাদা 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 আলাদা। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে হলো কি, মাস যুক্ত তার, মাস যুক্ত সুতো বা দড়ি বা মাস যুক্ত চেন হলে তার কনসেপ্ট কিন্তু পাল্টে যায়। সেই জন্য আমাদের কপি কল, তারপরে সুতোর টান, এগুলো বলার সময় কিন্তু মাসহীন বলা হয়েছে। তাহলে আমি ইন্ট্রোডাকশনে কি বোঝালাম, যে মাসহীন সুতো কেন ব্যবহার করছি সেটা সম্বন্ধে আইডিয়া দিলাম, আর মাস হলে পরে কিভাবে ভাববো তার একটা আইডিয়া পেলাম। চলো এবার আসি দ্বিতীয় পর্যায়ে, যেখানে ছিলাম কপি কলের ক্ষেত্রে বা ডাইরেকশনের ক্ষেত্রে আমরা কি করব। চলো আরো একটা পেজ নিই,
এখানে পেজ নিয়ে নিলাম, ভালো করে বুঝো। যদি আমরা ধরে নিই যে এরকম একটা দেওয়াল আছে, এই সিলিং থেকে একটা সুতো এসছে, এই দেওয়াল থেকে একটা সুতো এসছে, সুতো আসার পর এইখানে সুতোতে একটা ব্লক ঝুলছে, ব্লকের ওজন হচ্ছে এমজি। বোঝা গেল? আর একটা কেস পাশাপাশি আনছি, এখানে একটা কপি কল আছে, এই সুতো ঝুলছে, এখানে একটা ব্লক আছে, এখানে ব্লক আছে। এই দুটো ছবির মধ্যে কিন্তু একটু ফারাক ঘটে যাবে। কিরকম দেখো, ভাবো তো, এইখানে নিচের দিকে এমজি কাজ করছে, তাহলে এখানে এমজি কাজ করছে, বা এম ড্যাশ M1G, এখানে দেখা গেল হয়তো M2G, এরকম কাজ করছে। যা হোক, আমাদের এমজি নিয়ে তো কনসার্ন নয়, কনসার্ন হচ্ছে টার্ন বল নিয়ে। এই কেসটা আর এই কেসটার মধ্যে, টার্ন বলের মধ্যে কিন্তু একটু সামান্য ফারাক আছে। কি ফারাক, কিগুলো খেয়াল রাখবো, জেনে রাখবে। সুতো যদি একটাই হয়, সুতো যদি একটাই হয়, টার্ন বল কিন্তু সেম হবে, টার্ন বল কিন্তু সেম। এই যে কপি কলের উপর দিয়ে ঘুরপাক খেয়ে যে সুতোটা কাজ করছে, একটাই সুতো, তাহলে টার্ন বল কিন্তু সুতো বরাবর সম্পূর্ণ সুতো জুড়ে কিন্তু একটাই। মনে থাকবে কি বললাম, সুতো যদি একটাই হয় টার্ন বল কিন্তু সেম হবে। সুতো যদি পাল্টে যায় তাহলে টার্ন বল কিন্তু পাল্টে যাবে। তাহলে এখানে টার্ন বল কোন দিকে কাজ করছে, এটাকে বললাম ধরো T1, এদিকে টার্ন বল কাজ করছে হচ্ছে T2, এদিকে টার্ন বল কাজ করছে হচ্ছে T3। মাথায় ঢুকলো? কেন? তিনটে সুতো কিন্তু আলাদা আলাদা, তাই সুতো পাল্টে যাওয়া মানেই কিন্তু টার্ন বলকে আলাদা হিসাবে দেখাতে হবে। এক, নিয়ম নাম্বার 1। নিয়ম নাম্বার 2, একটা সুতোতে যেখানে দাঁড়িয়ে আমি বিচার করছি, সেইখানে ছাতা খুললে ছাতা যেটা ডাইরেকশন দেখাবে সেটাই হচ্ছে সুতোর টানের ডাইরেকশন। খুব ইম্পর্টেন্ট রুলস এটা। এই সুতোটার কথা যদি ভাবি, এই সুতোটার কথা যদি ভাবি, তাহলে ভালো করে বোঝো, এইখানে দাঁড়িয়ে যদি আমি ভাবি যে সুতোর টান কোন দিকে ফিল করছি, তাহলে এখানে যদি ছাতা খুলি তাহলে কোন দিকে ডাইরেকশন দেখাচ্ছে, উপর দিকে, তাহলে টান বলটি কিন্তু এদিকে। আবার এই সুতোইতেই এখানে দাঁড়িয়ে যদি ভাবি যে টান বল কোন দিকে কাজ করছে, সুতোর টান বল ছাতা খুললে কোন দিকে কাজ করবে, নিচের দিকে, টান বলটি থাকবে, কারণ সুতো পাল্টায়নি। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে কিন্তু টি এদিকে, এই পয়েন্টের সাপেক্ষে টি এদিকে, এই পয়েন্টে বিচার করলে পরে টি এদিকে, যেখানে খুশি তুমি ভাবতে পারো। মাথায় ঢুকলো কি বললাম? বা এরকম ধরো সিলিং থেকে কোনো একটা বস্তু ঝুলছে, কপি কল নয়, তাহলে এখানে দাঁড়িয়ে যদি ভাবি টার্ন বল কোন দিকে কাজ করছে, টি এদিকে। এখানে দাঁড়িয়ে যদি ভাবি টার্ন বল কোন দিকে কাজ করছে, এদিকে। তাহলে যে পয়েন্টে দাঁড়িয়ে বিচার করছি সেটাই হচ্ছে টার্ন বল, সেটা টার্ন বলের ডাইরেকশন। তাহলে যদি আমি এখানে ভাবি, এইখানে দাঁড়িয়ে ছাতা খুলছি, কোন দিকে ছাতা খুলছে, এদিকে, টার্ন বল T2 এদিকে। আবার এইখানে দাঁড়িয়ে যদি ভাবি টার্ন বল কোন দিকে কাজ করছে, এদিকে। মাথায় রেখো, এইখানে যদি ভাবি তাহলে টার্ন বল এদিকে কাজ করছে, এখানে যদি ভাবি টার্ন বল এদিকে, এখানে দাঁড়িয়ে ভাবি যদি টার্ন বল এদিকে। সুতো চেঞ্জ যেহেতু হচ্ছে না, এটা T3 হলে এটাও T3, আবার সুতো যেহেতু চেঞ্জ হচ্ছে না, এটাও T3। মাথায় ঢুকলো? এবার দ্বিতীয় কনসার্ট, এখানে যে সিস্টেমটা আছে, আমি বলছি এই সিস্টেমটা এদিকে এ ত্বরণ নিয়ে গতিশীল হচ্ছে, তার মানে এটাই দাঁড়ায় যে এর এমজির ভ্যালু বেশি আর এর এমজির ভ্যালু কম। এ বেশি, এ কম, তার জন্য একে টেনে এদিকে গতিশীল করে দিচ্ছে এ ত্বরণ। আসবো নিউমেরিক্যাল প্রবলেম যখন বলবো কিভাবে ক্যালকুলেশন করব না করব, আজ তো জাস্ট শুধু সব রকম বল সম্বন্ধে আমি দেখাতে থাকছি। হলো? তাহলে পজ করে অবশ্যই তুলবে, অবশ্যই তুলবে। নানা রকম টান বল সম্বন্ধে যা যা আছে, ছাতার ট্রিক সেটা বললাম, মাস লেস, মাস উইথ মাস, তার ক্ষেত্রে টেনশন বল কি কাজ করে না করে সবই মোটামুটি বলা হলো। এবার যেটা আসছি, ফ্রি বডি ডায়াগ্রাম, মোস্ট ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রামের কি জিনিস, ফার্স্ট এই কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিচ্ছি। ফ্রি বডি ডায়াগ্রাম মানে আসলে জিনিসটা কি।
ফ্রি বডি ডায়াগ্রাম আসলে জিনিসটা কি? ফ্রি বডি ডায়াগ্রামটা আগে এখানে কি কি দেখো। ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে ফিজিক্সের যে ক্যালকুলেশন বা কনসেপ্ট নিয়ে আমরা কাজ করব, সেখানে মাসকে একটা বিন্দু হিসাবে ধরে কনসিডার করব। বড় একটা বস্তু ধরে কিন্তু আমরা কনসিডার করতে পারি না। কেন? ফার্স্ট কোশ্চেন আসবে, কেন কেন পারি না? তাই নয় কি? আসবে কি আসবে না কনসেপ্ট যে কেন পারবো না? আচ্ছা ভাবো তো, এই যে ব্লকটা আছে, খুব মজার কনসেপ্ট। ব্লকটা আছে, এর উপরে আমি যদি এফ ফোর্স দিই, এফ ধরে নাও 5 নিউটন, দেখবে তোমরা এখানে কেমন ভুল বলতে লাগবে। এর উপরে 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে এবং সাথে আমি বললাম এই ব্লকটা মাস হচ্ছে 5 কেজি। ইচ্ছাকৃত তোমাদেরকে ফাঁদে ফেলছি। তাহলে এই সিস্টেমটার অ্যাক্সিলারেশন কত যদি জিজ্ঞেস করা হয়, তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু আমরা কি জানি, মাস ইনটু অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কি জানি, ফোর্স বাই মাস। তাহলে এই কনসেপ্ট অনুযায়ী এখানে অ্যাক্সিলারেশন কত হওয়া উচিত? কত হওয়া উচিত? ফোর্স হচ্ছে 5 নিউটন, ব্লকটার ওজন হচ্ছে 5 কিলো, অ্যাক্সিলারেশন কত হচ্ছে? তাহলে অ্যাক্সিলারেশন তোমরা টুক করে বলে দিলে যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা একদিক থেকে সত্য, আবার একদিক থেকে ভুল। কেন ভুল? ফোর্স অ্যাপ্লাই করেছি, ফোর্স অ্যাপ্লাই করেছি ঠিক মাথা যেখানে আছে এখানে যদি ফোর্সটাকে অ্যাপ্লাই করে থাকি 5 নিউটন বল, 5 নিউটন বল যদি এখানে অ্যাপ্লাই করি, বল এই ব্লকটা পাল্টে যাবে কি যাবে না? যাবে। যাবে কি যাবে না? বস্তু স্ট্রেট যাবে ক্ষেত্রে। এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এইরকম ছবিটাকে ভাবো, এইরকম। এবার বলো তো এখানে যদি ফোর্স অ্যাপ্লাই করে এটা উল্টে পড়ে যাবে কি যাবে না? যাবে। আচ্ছা এই বস্তুটাতেই 5 নিউটন বল আমি ঠিক মিডিলে প্রয়োগ করলাম, এখন দেখো সোজা বেরিয়ে চলে যাবে, কোনো সমস্যা নাই। আবার এই ব্লকটাতে আমি নিচে ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে দেখো এদিকে উল্টে পড়ে যাবে, এমনি হয়ে যাবে। আর এদিকে ফোর্স করলে এদিকে পড়ে যাবে। মাথায় ঢুকলো কি বলতে চাইছি? তাহলে ফোর্স কোন জায়গায় অ্যাপ্লাই করছি তার উপর ডিপেন্ড করে স্ট্রেট লাইন মোশন এবং রোটেশনাল মোশন দুটোই জন্ম নিতে পারে। রোটেশনাল মানে হচ্ছে ঘুরপাক খেয়ে যাওয়া, কৌণিক বেগও চলে আসতে পারে। তাহলে এই যে একটা জটিলতার সৃষ্টি হতে লাগলো, সেখান থেকে বেরোনোর জন্য একটা কথা আছে, সেটা হচ্ছে ফোর্স কোথায় অ্যাপ্লাই হচ্ছে? বস্তুর ভর কেন্দ্র বরাবর ফোর্স অ্যাপ্লাই হবে। ভর কেন্দ্র কাকে বলে? পুরো বস্তুটা আকার আকৃতি আয়তন যাই হোক না কেন, যে বিন্দুতে তার সমগ্র ওজনটা জমা হয়ে আছে তাকে বলা হচ্ছে বস্তুটার ভর কেন্দ্র। পুরো বস্তুটার ভর যে বিন্দুতে জমা হয়ে আছে তাকে বলা হচ্ছে বস্তুর ভর কেন্দ্র। তাহলে বস্তুটাকে গোটা একটা ব্লক হিসাবে ধরার থেকে ভালো ভালো একটা পয়েন্ট হিসাবে বলি। তাহলে এই পয়েন্টটার ভর আমি কত বললাম? 5 কেজি। এই পয়েন্টের উপরে যে ফোর্স দিচ্ছি সেটা হচ্ছে 5 নিউটন। এই পয়েন্টের যে অ্যাক্সেলারেশন হলো সেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আর ঘুরপাক খাওয়ার চিন্তা নেই, আর উল্টে পড়ে যাওয়ার টেনশন নেই, এখন সুন্দর সবকিছু হবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি কি বলতে চাইছি কথাটা? তাহলে ফ্রি বডি ডায়াগ্রামের জন্ম এখান থেকেই, যে গোটা একটা বড় বস্তু না হিসাবে ভেবে একটা পয়েন্ট হিসাবে ভাবা। মাথায় ঢুকলো? একটা বিন্দু হিসাবে কনসিডার করা। বিন্দু হিসেবে কনসিডার করলে জ্বালা অনেক মরে যাবে। রোটেশনাল মোশন নিয়ে আমাকে আর ভাবতেই হলো না, আমি ডাইরেক্ট বলতে পারলাম যে ওর ভিতরে এই অ্যাক্সেলারেশন হবে। এটা হচ্ছে রুলস নাম্বার 1। এটা হচ্ছে রুলস নাম্বার 1। এতক্ষণ ধরে যেটা বললাম এটা হচ্ছে রুলস নাম্বার 1। পুরো বস্তুটাকে একটা বিন্দু হিসাবে কনসিডার করো। রুলস নাম্বার 2, এই বস্তুটা ধরে নাও একটা সুন্দর ছবি আঁকি, সুন্দর কাজের, যেটা আমাদের খুব কাজে লাগবে, এরকম একটা ছবি আঁকি। রুলস নাম্বার 2 নিয়ে কথা বলছি। রুলস নাম্বার 2 তে ধরো এই নততল আছে, নততলের উপরে চলো ব্ল্যাক কালি নেই,
ধরো একটা নত তল আছে, নত তলের উপরে কোনো একটা ব্লক আছে, এ হচ্ছে ব্লক, হলো? তাহলে এই বস্তুকে আমি কি ভাববো? বিন্দু ভর। তাহলে আমি তো আর এই পুরো ছবিকে উঠিয়ে নিয়ে ভাববো না, আমি এখানে একটা বিন্দু, সেই জন্য দেখবে যতগুলো এতক্ষণ ধরে যা ছবি আঁকছি আমি একটা গোল পাকিয়ে নিচ্ছিলাম মধ্যেখানে। আসলে গোল পাকিয়ে নেওয়ার অর্থই হচ্ছে আমি ওটা ভর কেন্দ্রটাকে ডিনোট করছিলাম। তাহলে এখন এর উপরে এমজি কাজ করছে কোন দিকে? এদিকে এমজি কাজ করছে। লম্ব প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে? তল বরাবর উপর দিকে লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে। ফ্রিকশন বল কোন দিকে ধরবো? এদিকে ধরে নিলাম ফ্রিকশন বল কাজ করছে। পুরো সিস্টেমটা দেখা গেল এ ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে পুরো সিস্টেমটা ধরে নিচ্ছে, বোঝাচ্ছি তো, তার জন্য ধরে নিচ্ছে যে এ ত্বরণ নিয়ে নিচের দিকে গড়িয়ে পড়ছে, তাহলে এম ইনটু এ ত্বরণ নিয়ে এদিকে যাচ্ছে। যদি এই কোণটা থিটা হয়ে থাকে তাহলে এর দুটো কম্পোনেন্টে ভাঙা যাবে। কালারটা চেঞ্জ করি, দুটো কম্পোনেন্টে ভাঙা যাবে। তাহলে এই এমজির এখন এদিকে একটা কম্পোনেন্ট হবে, এটা চলে থিটা, এদিকে হবে হচ্ছে কি এমজি কস থিটা, এদিকে কি হলো এমজি সাইন থিটা। তাহলে দেখো এই ছবিটাকে হুবহু কপি যদি আমি এখানে একটা বিন্দুর সাপেক্ষে করি, এটাকে বলা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এরকম করে ভেঙে নেয় কেউ কেউ, আর যাদের একটু অভ্যাসে চলে আসে তারা আর ভাঙেও না, ডাইরেক্ট এখানেই ক্যালকুলেশন স্টার্ট করবে। তাহলে এইটাকে ধরবো এক্স অ্যাক্সিস, এটাকে ধরবো ওয়াই অ্যাক্সিস, এটাকে ধরবো এক্স অ্যাক্সিস, এটাকে ধরবো ওয়াই অ্যাক্সিস। এবং যেহেতু এই এমজি ফোর্সকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিয়েছি, সেই জন্য এমজি কে আর কিন্তু আমরা লিখবো না, একে অমিট করব। একসাথে দুবার দুবার তো একটা জিনিসকে বলতে পারি না, একবার এমনি বলবো একবার উপাংশ ভেঙে বলবো, তা তো চলে না। তাহলে এটা কি গেল ওয়াই অ্যাক্সিস, এটা কি গেল এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কত কত ফোর্স আছে? এক্স অ্যাক্সিস বরাবর এদিকে ফোর্স আছে হচ্ছে গিয়ে mg সাইন থিটা, এইদিকে আরেকটা ফোর্স আছে দেখো এম এ, এই যে এম এ mg সাইন থিটা গেল। আর দেখো এদিকে ফ্রিকশন বল আছে এফ, তাহলে ফ্রিকশন বল হচ্ছে এদিকে কাজ করছে। ওয়াই অ্যাক্সিস বরাবর কত কত ফোর্স আছে? দেখো এদিকে আছে mg cos থিটা, তাহলে এদিকে হচ্ছে কি mg cos থিটা। লম্ব প্রতিক্রিয়া বল আছে উপর দিকে, তাহলে এদিকে হচ্ছে কি লম্ব প্রতিক্রিয়া বল এর। ভেক্টরের কনসেপ্ট বলে, ভেক্টরের কনসেপ্ট বলে যে একই রেখার উপরে অবস্থিত নেট ফোর্স জিরো হয়। নেট ফোর্স জিরো হওয়া মানে আমরা সুন্দর লিখতে পারবো না, দেখো একটা অ্যাপ্লিকেশনও শেখাচ্ছি তোমাদেরকে আস্তে আস্তে। এখান থেকে সুন্দর লিখতে পারছি, কি লিখতে পারছি? এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি ভাবি, তাহলে এফ ইকুয়ালস টু এম এ প্লাস এমজি সাইন থিটা লেখা যাচ্ছে কি যাচ্ছে না? একটা রেখার মধ্যে সব ফোর্স সমান। আবার ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ভাবি তাহলে এন সমান এমজি কস থিটা লেখা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। মাথায় ঢোকাতে পারছি কি বলতে চাইছি? মানে ফ্রি বডি ডায়াগ্রাম আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিল রোটেশনাল মোশন থেকে বেরিয়ে আসা, শুধু স্ট্রেট লাইনে উপাংশ বিভাজন করে প্রত্যেকটা ফোর্সকে এককভাবে ক্যালকুলেট করা, তাদের উপর ইকুয়েশন বার করার সুবিধা করে দিল। মাথায় ঢুকলো? আজকে অনেক কিছু শিখছো তাই না, অনেক কিছু ছোট 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 প্রচুর জিনিস শেখা হচ্ছে। তা আমি তো বলবো যে ভিডিওটাকে অন্তত পক্ষে দুবার দেখো, কিছুই করতে হবে না, লিখতে হবে না, কিছু না, নোট বানানো হয়ে যাওয়ার পর অন্তত পক্ষে দুবার দেখো, সারা জীবন কাজে লাগবে। মেকানিক্স এটা একটা বিশাল ইম্পর্টেন্ট জায়গা পড়ছো, ধরে রাখো পুরো মেকানিক্স এর সবই চোখে আজকে দেখতে পাচ্ছ, যা যা আছে সবই, কোর্স যেহেতু দেখছো মানে সবই দেখছো। বোঝা গেল ফ্রি বডি ডায়াগ্রাম কাকে বলে? আর কি আছে রুলস এর ভিতরে? কোথায় চলে গেল? তাহলে নিয়ম নাম্বার ওয়ানে বিন্দুকে কি ধরবো আমরা? পয়েন্ট মাস হিসাবে অ্যাজিউম করব, নিয়ম নাম্বার ওয়ান। নিয়ম নাম্বার টু তে কেবলমাত্র প্রযুক্ত বলগুলোকে দেখাবে। থার্ড নম্বর নিয়মটাকে আমি আবার একবার সুন্দর করে ব্যাখ্যা করতে চাইবো। থার্ড নম্বর নিয়মটা খুব ইম্পর্টেন্ট, দেখো কত মজার একটা কনসেপ্ট, খুব সুন্দর একটা কনসেপ্ট। থার্ড নম্বর রুলসটা কি হচ্ছে এই পেজটা বুঝছি না, দাঁড়াও, যাবে না মানে?
যেতেই হবে ওকে। হলো থার্ড নম্বর কনসেপ্টটা কি? আচ্ছা, এই ব্লকটা মেঝের উপরে আছে, ওকে? এই ব্লকটা মেঝের উপরে আছে, আমি কোনো ফোর্স দিইনি, তাহলে এই ব্লকটা কি গতিশীল হতে পারবে বা গতিশীল আছে কি? আমি যদি বলি আছে, যদি আমি বলি আছে এবং প্রুভ করে দেবো, তোমরা আমার সাথে এক্ষুনি বলবে হ্যাঁ স্যার আছে। এই ব্লকটা ট্রেনের ভিতরে বগির মধ্যে রাখা আছে এবং ট্রেনটা 100 কিলোমিটার গতিবেগে ছুটছে, ব্লকটা গতিশীল না স্থির? ব্লকটা গতিশীল না স্থির মাটির সাপেক্ষে? তাহলে এখনই যে বললে স্থির, তাহলে স্থির না গতিশীল বুঝতে গেলে রেফারেন্স ফ্রেমের প্রয়োজন কি প্রয়োজন না? প্রয়োজন। তাহলে এই ব্লকটা ট্রেনের ভিতরে রাখা আছে, ট্রেন ছুটছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, তার মানে ব্লকটাও ছুটছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, ঠিক? এবার ভাবো, ট্রেনের ভিতরে তুমি আছো, এটা আসলে ব্লক নয়, তোমার অ্যাটাচি রাখা আছে, তুমি টেনে টেনে নিয়ে যাচ্ছ, তাহলে একে টেনে টেনে নিয়ে যেতে গেলে ফোর্স অ্যাপ্লাই করতে হবে কি হবে না? হবে। থার্ড কথা ভাবো, ট্রেন যখন স্থির ছিল তখন একে গতিশীল করতে পারো। ধরো তুমি গতিশীল করতে চাইছো 1 মিটার, এক সংখ্যা নেবো না এখনই, মাথার ভিতরে অন্য কিছু ঢুকে যাবে। ধরো x মিটার পার সেকেন্ড গতিবেগে গতিশীল করতে চাইছো এফ ফোর্স দিয়ে। খুব মজার কনসেপ্ট, এটা ঢুকে যাওয়া মানে আজকের আমাদের যা যা ডিসকাশন ছিল একদম চূড়ান্ত পর্যায়ে তোমাদের কনসেপ্ট তৈরি হয়ে গেল, ঠিক আছে? ফ্রি বডি ডায়াগ্রামের ফাইনাল কনসেপ্ট এটা। তাহলে ভাবো তো, ট্রেনটা 100 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, ট্রেনটা 100 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, মানে ব্লকটা 100 কিলোমিটার গতিবেগে গতিশীল। এ মতো অবস্থায় তুমি x মিটার পার সেকেন্ড গতিবেগে ব্লকটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছ বা অ্যাটাচিটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছ, তাহলে ফোর্স তোমার যেটা অ্যাপ্লাই এখন করতে হচ্ছে, এই ট্রেনটাই যদি প্ল্যাটফর্মে চুপচাপ দাঁড়িয়ে থাকে তখনও যদি x মিটার পার সেকেন্ড গতিবেগে তুমি একে নিয়ে যেতে চাও, x মিটার পার সেকেন্ড স্কয়ার ধরো ত্বরণ সৃষ্টি করতে চাও, তখন কি তোমার একই ফোর্স লাগবে না আলাদা লাগবে? না, একই লাগবে, একদম এক লাগবে। ট্রেন গতিশীল আছে কি না আছে তোমার কি? ট্রেনের সাপেক্ষে ব্লকটা স্থির না গতিশীল? ট্রেনের কামরাটার ভিতরে ব্লকটা স্থির না গতিশীল? স্থির। তাহলে ট্রেন দাঁড়ালো না ট্রেন গতিশীল হলো তাতে তোমার কিছু এসে গেল? তুমি ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থাতেও ব্লকটা যত জোরে তোমাকে টানতে হবে, মানে ধরে নাও দাঁড়িয়ে আছে কি গতিশীল আছে, তাহলে ফোর্স ইজিক্যাল টু কত হবে? এর মাস যদি বলি এম, তাহলে এম এক্স পরিমাণ ধরো তোমাকে ফোর্স দিতে হবে, কারণ ফোর্স ইজিক্যাল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, কারণ এটা হচ্ছে অ্যাক্সেলারেশন লিখেছি, এক্স মিটার পার সেকেন্ড স্কয়ার মানে ত্বরণের কথাই বলছি। তাহলে আমি বলতে চাইছি, যদি ট্রেনটা 100 কিলোমিটার গতিবেগেও থাকে তাহলেও তোমাকে এফ ইজিক্যাল টু এম এক্স ফোর্স দিয়ে টানতে হবে। যদি ট্রেনটা স্থিরও থাকে তাহলেও কিন্তু ব্লকটাকে তোমাকে এফ ইজিক্যাল টু এম এক্স বল দিয়েই টানতে হবে। বোঝা গেল না গেল না? তাহলে আমরা যখন ফোর্সকে বিচার করব বা ফোর্সকে যখন অ্যানালিসিস করব, তখন তৃতীয় আর একটা জিনিসকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রেফারেন্স ফ্রেম, নির্দেশ তন্ত্র। এটাই ছিল হচ্ছে গিয়ে ফ্রি বডি ডায়াগ্রামের লাস্ট কনসেপ্ট। বোঝা গেল? এবং ভাববার সময় সকল সময় আমি চিন্তা ভাবনা করব গ্রাউন্ডের রেসপেক্টে ভাবার। কিসের ভিত্তিতে চেষ্টা করব? গ্রাউন্ডের রেসপেক্টে ভাবার। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে মোটামুটি একটু লিখে নাও, অবশ্যই লিখে নাও। তো যা যা বললাম সেগুলো এবার একে একে দেখি। তাহলে 3টে রুলস বোঝা গেল এখানে। প্রথম, বস্তুকে কি ধরবো? পয়েন্ট মাস হিসেবে। দ্বিতীয় রুলস কি? বস্তুর উপর যতগুলো ফোর্স আছে সব কটাকে দেখাবো পয়েন্টের উপরে। থার্ড রুলস কি? রেফারেন্স ফ্রেমকেও মাথায় রাখবো।
ওকে, বোঝা গেল? চলো নেক্সট। নেক্সট হচ্ছে গিয়ে সাধারণ তলের ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম অলরেডি দেখিয়ে দিয়েছি। একটা তল আছে, তলের উপরে ফ্রি বডি ডায়াগ্রাম, তলের উপরে মানে সাধারণ কি, সাধারণ তলের ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম, যেমন সাধারণ তলের ক্ষেত্রে যদি ভাবি তাহলে এদিকে এফজি কাজ করছে, এদিকে লম্ব প্রতিক্রিয়া বল এন কাজ করছে, অলরেডি দেখিয়ে দিয়েছি। তাহলে তুমি একটা পয়েন্ট আঁকবে, পয়েন্টের সাপেক্ষে এদিকে কি লিখবে এমজি, এদিকে কি লিখবে এন। একে যদি এফ বল দিয়ে টানছো তো এদিকে এফ, একাধিক বলগুলো সব কটাকে দেখাতে হবে এবং রেফারেন্স ফ্রেমের কথা ভাবতে হবে। ব্লকের উপরে ক্রিয়াশীল বল পৃথিবীর আকর্ষণ বলের ক্ষেত্রে যেমন, নততলের ক্ষেত্রে যেমন বললাম, মেঝের উপরে কোনো ব্লককে টেনে নিয়েছি তার ক্ষেত্রে, সবই বলা হয়ে গেছে মোটামুটি। লিখে নিয়ে এগুলো প্রত্যেকটাকে। ডায়াগ্রামের উপরে কিছু কথাবার্তা বলতে হবে, যেমন ধরে নাও এখানে এটাও দেখিয়ে দিয়েছি, এটাও দেখানো হয়ে গেছে। এখানে যদি আমি ডায়াগ্রামের কথা ভাবি, এই যে নততল আছে, এদিকে কাজ করছে হচ্ছে এমজি, এদিকে লম্ব প্রতিক্রিয়া বল, এদিকে হচ্ছে একটা লম্ব প্রতিক্রিয়া বল এন টু, আবার এদিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল আছে, করেছিলাম আমরা, করেছিলাম মনে পড়ছে? এই দেখো করেছিলাম, করেছি এই যো, এটাও নয়, আরো আগে করেছি। কতগুলো লম্ব প্রতিক্রিয়া বল আছে বলে দেখালাম, কোথায় গেল, এই যে এখানে লম্ব প্রতিক্রিয়া বল, এখানে লম্ব প্রতিক্রিয়া বল, এদিকে লম্ব প্রতিক্রিয়া বল, মাথায় ঢুকলো? হলো। ওয়েজের ক্ষেত্রে, ওয়েজ মানে হচ্ছে ত্রিভুজাকার যে গঠনটা আছে তাকে বলা হচ্ছে ওয়েজ বলা হয়, ঠিক আছে? ওয়েজের ক্ষেত্রে যে ব্লক আছে সেই ব্লকের জন্য নততলে যতগুলো হতে পারে লম্ব প্রতিক্রিয়া বল, তাদের ফোর্স, সবকিছু একটা একটা করে দেখানো হয়েছে। জাস্ট ডায়াগ্রাম করে সুন্দর করে এখানে দেখানো আছে উল্লম্ব বল কোন দিকে কাজ করবে, ওয়েজের ক্ষেত্রে কি হবে না হবে। কপি কল ও ব্লকের ক্ষেত্রে গতি, কপি কলের এবং ব্লকের ক্ষেত্রে গতির ক্ষেত্রে আমি একটু ইন্ট্রোডাকশন পর্বে শুরু করে দিই। ধরো এটা হচ্ছে কপি কল, এখানে ধরো একটা ভর আছে হচ্ছে m1, আর কপি কলের আর এক মাথায় এদিকে ধরো একটা ভর হচ্ছে m2। পুরো সিস্টেমটা দেখা গেল যে এ ত্বরণে এদিকে পড়ে যাচ্ছে, ঠিক না? আচ্ছা, তাহলে ফার্স্ট কাজ কি করব, এদিকে করব mg m2g, এদিকে টান বল করছে t, এদিকে হচ্ছে গিয়ে m1g, টান বল কাজ করবে t, কেন? সূত্র যেহেতু সেম। অ্যাক্সিলারেশনে যেহেতু এ আছে তাহলে এও এ অ্যাক্সিলারেশন নিয়ে এদিকে পড়ছে, আর এ অ্যাক্সিলারেশন নিয়ে উপরে উঠছে। বোঝা গেল না কি বললাম? এ অ্যাক্সিলারেশন নিয়ে নিচে পড়ছে আর এ অ্যাক্সিলারেশন নিয়ে উপরে উঠছে। এবার দেখো একটা একটা করে ফ্রি বডি ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে এই m2 বস্তুকে যদি আমি ভাবি তাহলে এখানে বিন্দু ধরবো, বিন্দুর উপরে টান বল কাজ করছে এদিকে টি, এদিকে কাজ করছে হচ্ছে গিয়ে m2g, এবং এ ত্বরণ নিয়ে পড়ছে মানে যে এর উপরে যে নেট ফোর্সটা পাচ্ছি সেটা হচ্ছে m2a, তাই নয় কি? সেটাও নিচের দিকে কাজ করছে। এবার আমি যেটা বলি ছাত্রদের সুবিধার জন্য, যে জিতছে কে, টান বল জিতলো না m2g জিতলো? দুজনের মধ্যে জিতলো কে? কার প্রভাবটা রয়ে গেল? টান বলের জন্য উপরে পালিয়ে গেল না m2g এর জন্য নিচে নেমে গেল? m2g এর জন্য নিচে নেমে গেল, তাহলে জিতলো হচ্ছে m2g। টান বল তাহলে নিশ্চয় m2g থেকে কম, তাহলে m2g মাইনাস টান বল সমান কি ফলাফল পেলাম? m2a পেলাম। বোঝা গেল কি বললাম? এখান থেকে তুমি টি বল বার করতে পারবে, এখান থেকে আস্তে আস্তে অ্যাক্সিলারেশন বার করতে পারবে, অনেক কিছু বার করা যাবে। এটা যেমন একটা উপায় তেমনি এটাও একটা উপায়। তাহলে m2a কোন দিকে কাজ করছে? আহা, m2a কাজ করছে এদিকে। তাহলে এখানে যদি পরপর আসি, দেখো ভালো করে তাকাও, নিচের দিকে কি কাজ করছে? m2a প্লাস m2g, আর টান বল কাজ করছে উপর দিকে। একটু গন্ডগোল, অ্যাক্সিলারেশন নিয়ে যদি নিচের দিকে নামে, এখানে একটা জিনিস একটু ভুল হয়ে গেল, এটা তো এখানে রেজাল্টেন্ট না, m2g কোন দিকে কাজ করছে? নিচের দিকে। টেনশন বল কোন দিকে কাজ করছে? উপর দিকে।
তাহলে নেট বল কি বলবো, এম টু জি মাইনাস টি, সেটা কার সাথে সমান, এম টু এর সাথে সমান। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম ফর্ম এখানে। এর ক্ষেত্রে বললে কি বলবো, কে জিতছে, টেনশন বল জিতছে না M1G জিতছে? টেনশন বল জিতছে, কারণ ব্লককে উপর দিকে টেনে নিয়ে পালাচ্ছে, তাহলে নিশ্চয়ই টেনশন বল বড়, নিশ্চয়ই টেনশন বল বড়। তাহলে টেনশন বল যদি বড় হয় তাহলে টি মাইনাস M1G সমান ব্লকের ত্বরণ ইন্টু মাস, ফোর্স তো এরা দুজন তো ফোর্স, তাহলে এটাকেও ফোর্সের সাথে সমান করতে হবে। তাহলে M1 ইন্টু এ। এই দেখো আরেকটা ইকুয়েশন পাচ্ছ। এই সমস্ত ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করে টি, অ্যাক্সিলারেশন সবকিছু আমরা একে একে বার করতে পারবো। বোঝা গেল কি বললাম? আচ্ছা ঠিক আছে, ওকে নেক্সট। কপি কলের ক্ষেত্রে এখানে যেটা বোঝালাম, ফ্রি বডি ডায়াগ্রাম একটা একটা করে তুলে নিয়ে ভাবতে হবে। ওকে, মাথায় ঢুকলো? ওকে, নিউটনের গতিসূত্র সামনের দিন স্টার্ট করব একটা একটা করে। তাহলে এই ছিল হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি আজকে আইডিয়া যেগুলো পেলাম, ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে বিশ্লেষণ করব, কত রকমের ফোর্স নিয়ে আমরা কাজ করব, তারা কেমন কি হয় না হয়। ঠিক আছে, বাড়িতে অবশ্যই ভালো করে দেখবে, ভালো করে পড়বে। ওকে, টাটা বাবাই।